ম্যাডাম একজন তো সবাইকে শুভ সকাল। আমাদের উপস্থিত আমাদের সুফিয়া ম্যাডাম আছেন, আমাদের শ্রদ্ধেয় ম্যাডাম। উনি আমাদের জাতীয় হৃদরোগ হাসপাতালের পরিচালক ছিলেন এবং আমাদের উপদেষ্টা ছিলেন। উনি আমাদের কার্ডিওলজি ডেভেলপমেন্টের পিছনে ওনার অনেক অবদান আছে। আজকে ওনার অনেক ফেলো বাংলাদেশের ছড়ায় ছিটে আছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার ক্লাসটা শুরু করছি। ম্যাডাম আমাদের অভিভাবক হিসেবে আছেন এবং আমাদেরকে পরবর্তীতে প্রয়োজনীয় নির্দেশনাও দিবেন, এই বিশ্বাস রেখে আমি শুরু করলাম। আজকে আমাদের টপিকটা ঠিক করা হয়েছে মূলত যারা এমডি এবার পরীক্ষা দিবে তাদের জন্য। এখানে তার সাথে সাথে আমরা যেটা করব, কিছুটা রিলেট আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যেটা প্রয়োজন সেটা আমরা একটু ডিসকাস করব। প্রথম আমার একটা স্যার ফুল স্ক্রিন করেন স্যার। ফুল স্ক্রিন করছি। বেসিক্যালি প্রত্যেকে ঢুকতেছে। স্লাইড মুভ করছে না। ওকে, আমি শুরু করছি ম্যাডাম। এখন প্রথম আমার একটা স্টাডি কোশ্চেন হচ্ছে আজকে ক্লাসের ব্যাপারে। ডিয়ার স্টুডেন্টস, হোয়াট ডু ইউ কল এ পারসন হু কিপস অন টকিং হোয়েন পিপল আর নো লঙ্গার ইন্টারেস্টেড? অ্যাকচুয়ালি প্রত্যেকটা ক্লাস সেটিং এ আমরা যখন কথা বলি, আমাদের স্টুডেন্ট এবং আমরাও যখন ছিলাম তখন আমরা বেশি ইন্টারেস্টেড ছিলাম না কথা বলতে। তো এটার আনসার কি হতে পারে? একটা হতে পারে প্যারেন্টস, একটা হতে পারে লিডার, হতে পারে একটা স্পাউস, হতে পারে অন্য আদার কি আনসার হতে পারে। আসতেছে না কিন্তু স্যার, আমরা দেখতে পাচ্ছি না স্যার। দেখতে পাচ্ছ না কেন? দেখা যাচ্ছে স্ক্রিনে। তুমি কি মোবাইলে দেখছো? না স্যার, ল্যাপটপে স্যার। দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। আসছে? হ্যাঁ আসছে স্যার। আসছে? আচ্ছা আচ্ছা, তাহলে এখন দেখা যাচ্ছে না। তাহলে এটার আনসারটা হচ্ছে সবাই এটা আনসার হচ্ছে টিচার, যার কথা আসলে কেউ শুনতে চায় না আসলে, কিন্তু বাধ্য হয়ে শুনতে হয়। আজকে সবাই একটু বাধ্য হয়ে শুনুক, যতটুকু দরকার তারা কাজে লাগবে সেটা ভবিষ্যতে দেখা যাবে। এখন a cardiologist journey to ACS patient, actually what is our aim? Our aim, I want to know more, or what is my role? I have to treat or I don't care. কিছু কিছু ক্ষেত্রে আই ডোন্ট কেয়ার বললে এটা আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে না। একটু মাঝে মাঝে ইন্টারাপ্ট হচ্ছে, বিভিন্ন পার্সন ঢুকতেছে, আমি তাদেরকে এডমিট করতে হচ্ছে, বিধায় একটু দেরি হচ্ছে এডমিট হওয়া। এরপর আর কেউ এডমিট করবো না। What are the unmet needs of ACS patient, and what are the evidence, trials and guidelines, and what about SAPT or what about DAPT, and if we consider DAPT, what are the types, dose and why, and how long we should continue it? What are the unmet needs of ACS patient? Despite advancement of treatment of ACS patient over the past decade, ACS mortality and morbidity rate remains high. As you know, antiplatelet therapy has remained main cornerstone of treatment, and platelet
adhesion, activation, aggregation after plaque rupture or erosion are the main determinants of arterial thrombosis leading to ACS. And here the antiplatelet therapy is playing the vital role. Multiple platelet signaling pathways are involved in thrombus formation and potential target for the therapies. That's why dual antiplatelet therapy with a combination of aspirin and either P2Y12 receptor inhibitor should be treatment of choice in patients with ACS patients. If we look at the evolution of the acute coronary syndrome, first discovered anticoagulant, then we go for angiogram, then CCU management. Initially, it is advocated, then the development of the pharmacological department, especially drug development, beta. Huh? Hello? শোনা যাচ্ছে? স্যার আপনার স্যার স্লাইড গুলা চেঞ্জ হচ্ছে না। স্যার ওই প্রথমে ফার্স্ট স্ক্রিনটাই দেখাচ্ছে খালি স্যার, ওই বেসিক অফ অ্যান্টিপ্লাটলেট, এরপর আর কোনো স্লাইডই দেখা যাচ্ছে না। তাই না? জি স্যার। কোনো নেটওয়ার্কের জন্য হচ্ছে নাকি? হ্যাঁ আচ্ছা, আমি দেখছি তাহলে। স্যার বন্ধ করে আবার শেয়ার করেন স্যার। বন্ধ করে আবার শেয়ার? জি স্যার, নতুন করে আবার শেয়ার করেন স্যার। হয়েছে কি বিভিন্ন জন ঢুকছে। আচ্ছা, আমি কিন্তু ফার্স্ট স্লাইডটা দেখা যাচ্ছে এখনো ফ্ল্যাশ লাইট। হ্যাঁ এখন তো এই মানে বেসিক অফ আপনি নিচের দিকে যে আছে বাটন আছে ওটা শেয়ার করলে তো ফুল স্ক্রিন হবে, তাহলে দেখা যাবে বোধহয়। স্যার আপনি এটা শেয়ারটা অফ করে আবার আবার স্টপ শেয়ার দিয়ে দিব। জি স্যার, স্টপ শেয়ার দিয়ে আবার করেন স্যার শেয়ার। আমার মনে হয় নেটওয়ার্কের সমস্যা করছে নাকি? এখন যাচ্ছে না? স্যার প্রথম স্লাইডে আছে স্যার, এটা সরাই স্টপ শেয়ার দিছেন স্যার, স্টপ শেয়ার তো হয়নি। স্টপ শেয়ার দিয়ে আবার দাও। শেয়ারটা ক্যান্সেল করেন স্যার, তারপরে আবার করে নতুন করে শেয়ার করেন। যাচ্ছে না, ওখানে অডিয়েন্স দেখতে পাচ্ছে না। হ্যাঁ এখন হয়েছে স্যার, এখন আবার নতুন করে শেয়ার করেন স্যার। হ্যাঁ এখন আসবে স্যার, এখন আসছে স্যার। ফার্স্ট স্লাইডে যান স্যার, ফার্স্ট স্লাইডে যান স্যার, এখন আসবে হোপফুলি। হ্যাঁ এখন মুভ হচ্ছে স্যার, এখন ফার্স্ট স্লাইডে যান স্যার। হ্যাঁ প্রথম থেকে স্যার কেউ কিছুই দেখে নাই স্যার, একদম ফার্স্ট স্লাইডে এটা দেখছে? কেউ কিছুই দেখে নাই স্যার, একদম ফার্স্ট স্লাইড ছাড়া কেউ দেখে নাই স্যার। একদম প্রথম আবার শুরু করব? জি স্যার। হ্যাঁ এখন মুভ হচ্ছে স্যার, এখন শুরু করেন স্যার। যেটা আমি বলছিলাম যে আমাদের ছাত্রদেরকে যদি আমরা জিজ্ঞেস করি যে মানে what do you call a person who keeps on talking when people are no longer interested, এটার একমাত্র আনসার হচ্ছে কি এটা আমাদের সবাই জানা আছে। আমরা পরে এটা ডিটেইলস আরো ডিসকাশন করব আফটার মাই সেশন। এখন আমাদের এক cardiologist journey to ACS patient, our main aim I want to know more and what is my role and I have to treat, and if you think you don't care then that is other issue, but we have to care of our patients. What are the learning objectives to manage our patient, the unmet needs of ACS patients, what evidence we have, trials and guidelines, and how we take decision for SAPT or DAPT. If we consider DAPT, what are the types, dose and duration, that means why and how long we should continue it. আমার কথা শোনা যাচ্ছে? স্লাইড মুভ হচ্ছে? স্যার এখন হচ্ছে স্যার, শোনা যাচ্ছে। ওকে, এখন ঠিক আছে। ওকে, the unmet needs of ACS patient, that is despite advancement in treatment of ACS over the past decade, ACS mortality and morbidity rates remain high. Antiplatelet therapy has remained the cornerstone of treatment in patients with ACS patients. Platelet adhesion, activation and aggregation after plaque rupture or erosion are the major determinants of arterial thrombosis leading to ACS, and antiplatelet therapy is the vital. Multiple platelet signaling pathways are involved in thrombus formation and are the potential target of the therapies. Dual antiplatelet therapy with a combination of aspirin and either P2Y12 receptor inhibitor should be treatment of choice in ACS patient.
And if we look at the evolution therapy in acute coronary syndrome, you see that initially we manage the patient into only CCU. After development of CAG and intervention procedure, now intervention cardiology is taking a new shape, and along with interventional cardiology, we have to depend on pharmacological, as in like newer molecules. Day by day, it is improving, so that we can serve our people much more better than previous. If we see the evolving landscape of antiplatelet therapy, as you know, first molecule or older molecule was aspirin, then ticlopidine, clopidogrel, prasugrel, and ticagrelor. One thing I can say you, once the discover you, everybody will know that after during the Second World War time, and there is a Alexander Fleming discovered penicillin. That is the breakthrough for the prevention control. And but I'm telling you, at 100 years ago, discovered aspirin. That is nowadays, and in other antiplatelet playing the major role in case of non-communicable disease, especially in acute coronary syndrome settings. And these aspirin and clopidogrel trial are evident by Pure, Clarity, Credo, and Comet trial. And most recently, ticagrelor is evident by Plateau trial, is much more beneficial in our daily practice. If you look at the antiplatelet, there are a lot of antiplatelet therapy, including aspirin, that is a salicylate, the older drug, the newer drug like ticlopidine, clopidogrel, prasugrel, ticagrelor, efiximab, iftafibatide, tirofiban, silestazole, dipyramidol. I tell you every drug separately, but most importantly, we are focusing clopidogrel, prasugrel, ticagrelor used in the setting of ACS, especially non-STMI, STMI, or a post-PCI status. Yes. Hello. ক্লাস করতেছি তাহলে পিঠা বানাইতে যতটুক লাগে If we দাও look at the platelets, প্যাকেটের মধ্যে as ভাঙা you আছে না know, platelet is an enucleated particle in the circulation একটা প্যাকেট released যদি from the ভাঙা থাকে fragmentation of the bone marrow. আস্ত প্যাকেট পুরো আস্ত দাও একখানা আস্ত কি করবা And remarkable role in the hemostasis and about চালের পিঠা মজা 7 তো to দাও 10 days. দেবে না আমাকে কেউ বোধ কথা বলছে, কথাটা একটু অফ করতে হবে। স্যার সবাইকে মিউট করে দেন স্যার। আমি সবাইকে মিউট করছি, পরে আমি আবার অন করে দিব। শফিকুল ইসলামকে মিউট করেন। শফিকুল ইসলাম, ওনার হচ্ছে সাউন্ড আসছে স্যার। এখন বোধহয় ঠিক হয়ে যাবে। And we know platelet have many receptors, and alpha granulins and beta granulins, they release a lot of chemical mediators. They may play important role. They may play important role for hemostasis, as well as they may responsible for this platelet plaque formation. So, though platelet don't have any nucleus, but it sometimes acts as a nucleus for the nidus for the antithrombotic activities. Platelet cascade thrombogenesis. If you look at this figure, when this is the blood vessels. This is the blood vessels. If any trauma or any injury to the internal side of the blood vessels that may cause exposure of the collagen, then it binds with collagen, bond factor binds with collagen with platelet along with the blood vessel wall, and they try to activate the other platelet, and they promote aggregation of platelet that cause platelet plaques. That is the basic pathology in the inside of the blood vessels in the acute coronary syndrome subset or any other trauma or any injury.
if we look at this slide, you can easily understand any trauma or any injury to the blood vessels as a result of shears or PCI or plaque rupture by atherosclerotic process that cause ball ligament fracture to breaking bridge between collagen and platelet that may release thromboxane A2 and ADP, which initiate thrombotic process by activation of GP2B3A activation that cause platelet aggregation that may cause platelet fibrin clot formation. In the other way, if you look at this slide first, any shear or PCI plaque rupture that may cause prothrombin to thrombin. This thrombin bind with the platelet and it's activated, and thrombin also cause fibrinogen to fibrin, and this fibrin make a bridge with the platelet and make a complex called platelet fibrin clot formation. That is the main culprit for our atherosclerotic process with acute coronary syndrome conditions. But if you look in the platelet activities in our daily life, if you see, if you and your friend, if you are in collision, যদি আমরা দেখি আমাদের রাস্তাঘাটে আমরা প্রায় দেখি কেউ সাথে যদি ঝগড়া হয় তাহলে আশেপাশের লোকজন ওখানে জড়ো হয়, কি হচ্ছে সবাই আরো কাছে যায়, আরো মজা করতে যায়, দেখি কি হচ্ছে। তখন আরো আস্তে আস্তে জমাট বাঁধতে এমন জমাট বাঁধে তখন আর কিছু করার থাকে না, তখন একটা বিশাল কাওয়াজ সৃষ্টি হয়। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, এনি ভাস্কুলার ইনজুরি ইনটু দ্য ব্লাড ভেসেলস, প্লেটলেট গুলো করে কি তখন দেখে যে কি হচ্ছে, চলো আমরা দেখি ওখানে কি হচ্ছে। তখন সবাই এগ্রিগেট করে, সবাই এখানে জড়ো হতে শুরু করে। যখন এক পর্যায়ে জড়ো হওয়ার পরে যখন ওরা দেখতে পায় যে ওরা স্টাক হয়ে গেছে, কোথাও ডানও যেতে পারছে না বামও যেতে পারছে না, তখন ওরা বুঝতে পারে যে উই আর স্টাক। তো তখন ওই জায়গাটা টোটাল থ্রম্বোটিক প্রসেসটা ঘটে যায়। তখন অ্যাকুট করোনারি সিনড্রোমের যে ইভেন্ট গুলো সেগুলো কিন্তু প্রকাশ পেতে শুরু করে। সেই জন্য আমরা যেটাকে বলতে চাই, এখানে একটা চ্যালেঞ্জ হচ্ছে প্লেটলেট প্লাক ফরমেশনটাকে আমাদের চ্যালেঞ্জ। আমাদের টার্গেট সিনারিও যদি ডিফারেন্ট, কিন্তু আমাদের টার্গেট হবে ওই প্লেটলেট প্লাক ফরমেশনটাকে স্টপ করা। তো হোয়াট ইজ দ্য টু সিনারিও? That means challenge is the platelet recruitment and aggregation, and scenario is acute coronary syndrome if it is due to PCI. After PCI, that is called stent thrombosis. So our target to stop platelet inhibition, aggregation, and stop the platelet part. If you look at this slide, so our prime target to stop platelet party and platelet aggregation, platelet adhesion, platelet recruitment, as a result to inhibit clot formation. If you look at the antiplatelet drugs, there are different categories. Among them, salicylates group aspirin, P2Y12 inhibitors are older group, first generation ticlopidine, second generation clopidogrel, third generation prasugrel, and newer generation ticagrelor, cangrelor, and linogrel. Among them, all are oral except cangrelor. And if we see the GP2B3A inhibitor, the FCXMI, piftofabatide, tirofiban, and phosphodiesterase inhibitor, dipyramidol, and cilostazol. Then I will discuss in later on in details. If you look where they act, it is easy to memorize. The aspirin or salicylates acts to prevent arachidonic acid to thromboxane by conversion into prostaglandin I2. Then it convert into thromboxane. This thromboxane may release autocrine and paracrine manner that may further activate the platelets. So our target to inhibit or reduce cyclinosis pathway. That's why we can reduce thromboxane A2 synthesis that may improve our platelet function. And if we consider clopidogrel, it acts on P2Y12 receptor as it is a blocker, so it bind with this receptor and antagonize the function of the ADP receptor. Then if we look at this GP2B3A antagonist, that further prevent platelet aggregation by binding of this
GP2B3A inhibitors. If we consider phosphodiesterase inhibitor, it prevents to conversion of cyclic AMP to cyclic 3 AMP to cyclic 5 AMP. That's why it prevents antiplatelet activity. If we see the evolving landscape of the antithrombotic treatment in ACS, first is aspirin, then go for heparin, low molecular weight heparin, GP2B3A inhibitors, direct thrombin inhibitors, and clopidogrel, fondaparinux, prasugrel, and ticagrelor. But if we consider antithrombotic drugs, it should be include antiplatelet and anticoagulant. But our focus is only antiplatelet therapy is today's session. Now, if we look at the evidence, if we use antiplatelet therapy aspirin alone, it can reduce around 22% thrombotic event it can reduce. On the top of aspirin on the base, if we use clopidogrel, it can reduce further 22% thrombotic events. If we go for double drug aspirin with new P2Y12 blocker, then it can further reduce 19%. You look, despite the reduction of the thrombotic event, blood bleeding manifestation always present, and the more you drug add, the more chance of bleeding. So, inhibition of platelet activity as you more, but they are more prone to develop bleeding. So, we should keep it in mind. The subset of very complex PCS subset are always very much vulnerable for bleeding, and these are considered as a high bleeding risk patient. Now I am talking about aspirin. That is the oldest drug in the cardiology field, and 1988 FDA approved aspirin for secondary MI, and 2002 American Heart Association recommends aspirin to prevent first MI in risk patient. Today, overall 100 billion aspirin consumptions yearly. So it is a more popular drug in case of a smart patient as well as smart physicians very much used to prescribe this drug. Let's see what evidence we have why we are recommended the aspirin. And before that, if we just quick overview for how it acts, we know arachidonic acid convert into prostaglandin H2, then it convert into thromboxane A2 and PGI2. Our target, if we start aspirin, then it can prevent arachidonic acid to prostaglandin H2 that may reduce the thromboxane A2 synthesis, that reduce the platelet aggregation, recruitment, adhesion. So, our main target, maximum platelet inhibitions. If you look, major pathway is thromboxane pathway and other path is ADP pathway, and there are a lot of pathways there. But if we try to maximize the function of the thromboxane pathway, we have to have choice to aspirin. As you know, if we use singly aspirin, around 40% patient may become resistant on the evidence. So that's why alternative option is one more, two more antiplatelet therapy we can advocate to achieve maximum platelet inhibition. As because aspirin is the older drug, old is gold, so we should prefer as because thromboxane A2 pathway is the most critical pathway for platelet aggregations. If we look at this data, you see actually what dose we use in our daily practice. In our doctors in NICVT, they are supposed to prescribe every patient in CCU aspirin or dispirin or salicylates in the form of low dose. Sometimes you go for loading dose. I am telling you, our fellows, there are several formulations of aspirin. There are soluble aspirin. There are fast rapid release aspirin. There are extended release aspirin or late release aspirin, and there are entry-coated aspirin. As you know, smaller dose, animal study shows 8 to 40 milligram aspirin may show platelet inhibition activities, but they also shows the bleeding tendency. But if you go for the more higher dose, it is popularly assumed that if you increase the dose, there might be a chance of more platelet inhibitions and you more get of beneficial effect. But what data you see?
There are 146 randomized clinical trial evident. If we use less than 75 milligram, there are 13 trials, 3 trials shows less than 13% platelet inhibition is observed. Among them, 75 to 150 milligram if you use, there are 12 trials shows 32% antiplatelet activity you can achieve. And if you see 160 to 325 milligram aspirin or salicylates, 19 trials shows 26% antiplatelet activity is achieved. If you consider high dose 500 to 1500 milligram, 34 trials shows 19% antiplatelet activity is achieved. So, dear colleague, our fellows, high dose aspirin does not provide improved efficacy. So, you don't rush for high dose of aspirin. Rather, you have to understand the basics of this aspirin. As you know, the soluble aspirin, if you give soluble aspirin, if you want to use soluble aspirin in acute coronary syndrome setting, especially in ST elevation, our target to stop maximum platelet activity, stop inhibition within 30 minutes, 95%. If you try to stop antiplatelet activity within 30 minutes, you should consider soluble aspirin, because you are practicing in our CCO. Give 75 milligram ecosprin 4 tablet. You are prescribing. This is anti-coated aspirin. This is not give you the desirable effect. What you try to achieve, you don't get the result, as because it is anti-coated. If you give orally 75 milligram 4 tablet, if you swallow it or by crushing it, it directly go to the intestine and it is absorbed, then it is go for hepatic post metabolism effect. There is only 25% you can achieve blood level and you can get the effect. So if you prescribe soluble aspirin 300 milligram, that can give you bioavailability around 50%, and it can avoid fast post metabolism effect. It can give you desirable effect. But entry-coated or extended release aspirin, if you prescribe, they go to systemic circulation to hepatic circulation. Then this aspirin turn into salicylates. Then it is inactive. It can't inhibit platelet activity. Only 25% it can achieve its activity. So if you give 75 milligram 4 tablet by orally entry-coated, these may enhance your effect. You can get the effect after 5 to 7 days. Or if you give it cumulatively, then you get the effect 5 days. If you give the soluble aspirin, suppose 40 to 80 milligram, cumulative effect you can get 3 to 5 days. If you give it 80 to 100 milligram, you can cumulative effect can get, it is around 5 days. So our fellows, I am requesting you, when you prescribe this drug, please, you should check whether it is soluble or it is extended release or it is entry-coated. In our country, initially it is available, this soluble aspirin, and right now only Carba, that is the Scur product, they have different formulation. They have soluble aspirin formulation in 75 milligram. They have also entry-coated. But once you try to prescribe in ST elevation MI setting for loading dose considering, you should consider soluble aspirin, not entry-coated aspirin. That will not give you the immediate effect. So and especially when you go for loading dose in aspirin, you also consider soluble aspirin, as because our target during the procedure to prevent stent thrombosis. So you should consider soluble aspirin. And if you look at this slide, so we can say easily the lowest dose, at least 75 to 150 milligram, or if it is preferable to below 100 milligram, to prescribe in our patient, in our daily practice. I think you got the point, right? If we look the recommendation from primary prevention, aspirin, low dose aspirin, that is below 100 milligram, at risk of women more than 65 years, you can use it to A indications. If you consider at women less than 65 years,
For stroke prevention, it is 2B. And if you consider less than 65 years at optimal risk, it is class 3. And our smart physicians, and there are some patients are used to take aspirin after 40 years to prevent heart attack. Actually, this is no more indicated. If you consider aspirin 75 to 162 milligram daily in men or intermediate risk, more than 10 years risk of cardiovascular heart disease, more than 10% risk, then it can consider class 1 indication to prescribe aspirin. If you look, low dose aspirin therapy 75 to 160 milligram, that is below 100 milligram, is reasonable for adult with DM and no previous vascular disease who are at increased cardiovascular disease risk. 10 years risk more than 10% if you should calculate by Framingham study, and who are not increased risk for bleeding. That means based on the history of previous GI bleeding or peptic ulcer disease or concurrent use of other medication in increased bleeding risk such as anesthesia or warfarin. Those adults with DM at increased cardiovascular disease risk include most men more than 50 years of age or women 60 years of age. You can prescribe at least if one have additional major risk factor. It should be considered as a 2A indication. It is not a class 1 indication. And if you see the low dose aspirin may be considered for those with diabetes mellitus at intermediate risk of cardiovascular risk, and younger patient with more than one risk factor, or older patient with no risk factor, or patient with 10 years risk 5 to 10% until further research is available. That is also 2B. So popularly, we from 2000 to 2009, we popularly prescribed after 40 years of patient or a smart patient or elite patient, we prescribe aspirin for primary prevention. So we should be careful regarding nowadays for the primary prevention. When you take the decision, you should calculate the risk, and you should consider the age. If you find the high risk, then you should consider. In case of secondary prevention, as you know, everybody knows, aspirin in known coronary disease or non-STMI, it is class 1 indication. In case of STMI, class 1 indication. In case of following PCI for STMI or non-STMI or fibrinolytic therapy, it is 2A indication, level of evidence B. And in case of CABG, following CABG surgery, aspirin should be continued. And one important thing is here, aspirin for at least 1 month after bare metal stent, and if you use paclitaxel stent, nowadays it is already not available. You should continue at least it is 3 months, sirolimus 3 months, and paclitaxel 6 months. So right now the Texas group of stent was paclitaxel, and other than Endeavor or Giants group stents these are the sirolimus eluting stent. These stent, if you use this stent, you can continue at least 3 months. And aspirin as the initial dose after stent impression in those at higher bleeding risk, 2A. If there is no higher bleeding risk, then it is class 1 indication. But we should consider the high risk patient whose group or thrombotic high risk patient, we should consider aspirin. Then second antiplatelet, we should consider other. And if there is a very high bleeding risk, then we should consider single antiplatelet therapy according to the guideline. If you look the role of the DAPT in ACS patient, together we strong. Popularly, we believe if you go for aspirin and clopidogrel, that will give you better result. Or if you give aspirin or prasugrel, it will give better result. Or aspirin or ticagrelor, it will give better result. But what combination you should choose? You apply wisdom with the top of your available evidence. Let's see why DAPT. Already we said together is strong. If you block the two pathway, that will give you more confidence to block more platelet inhibitions. So we should consider DAPT. In case of thienopyridine, this thienopyridine block ADP mediated platelet activation by binding to ADP P2Y2 receptor, mostly more effective than aspirin in prevention of major cardiovascular events like MI, stroke, or death. But
First generation is triclopyrin. It is initially used. Nowadays, it is not used. This function, I am not interested to talk with this details. This triclopyrin, but its adverse side effect was neutropenia. So, and it may cause aplastic anemia, but it is the first generation. It is irreversible block the ADP-P2Y2 receptor. So nowadays it is not used in routinely. Now we go for clopidogrel. It is second generation drug. It is widely extensively used in our country like Bangladesh and less developed country. It is also irreversible ADP-P2Y2 receptor blocker, and it is a prodrug. They need two-step conversion to active metabolites through the oxidation by the hepatic cytochrome P450 systems, and high variability in degree of platelet inhibitions. The most important things, they have the genetic polymorphism that may responsible sometimes individual variation for drug resistance. And active metabolites has very short half-life, and the major drawback of clopidogrel is the slow onset and several hours to reach the optimal platelet effect, and irreversible inhibition of the platelets, slow offset of the action of the 5 days, wait for CABG 5 days. When this drug is prescribed, when patient needs to CABG, then at least 5 days before you should stop the clopidogrel. Then it is the incomplete and variable platelet inhibition. Average inhibition platelet activity around 50%. And if you look, inter-individual variability is widely variable due to genetic polymorphism. It mostly depends CYP2C19 subtype. It is the main culprit to make the very expression of the genetic polymorphism. So definitely clopidogrel is a very good drug. If you think, do you have a gene variant problem, then you should know, then you should consider clopidogrel. If you have, then you should consider prasugrel or ticagrelor. So if you see the clopidogrel resistance worldwide data, in real world data, different investigators shows different findings. And if we conclude, if you see, that is lowest almost 28% resistance found in Jerimo, and highest Angelo Lilly found 44%, and Garbel found 32%. The clopidogrel resistance. If we conclude at least 1/3, that means 30%, around 30% people are clopidogrel resistance in real world scenario from the different investigator trials. So you see 5 to 40% aspirin may resistance and around 30% may clopidogrel resistance. So despite dual drug, there are some evidence, there are some thrombotic events. So that is the reason we can explain why we got some thrombotic complications patients. If we consider prasugrel third generation, it is also irreversible inhibitor of platelet P2Y2 12 receptor blocker, and it only requires one-step activation by hepatic CYP enzymes, and more potent inhibitors than clopidogrel, and more consistent platelet ADP inhibitions, and no significant genetic polymorphism. That's why less chance of drug resistance. So we can use, if clopidogrel is not effective, then we can consider suitable alternative as prasugrel. Reduce incidence of stent thrombosis for both patients with BMS and DS. But the problem is increased risk of bleeding. If the patient age more than 75 or weight less than 60 kg, then we should careful about the use of prasugrel. So if we compare the clopidogrel and prasugrel, as I said, it needs 2 steps, it needs 1 steps, and metabolites, that is the important. There is a chance of genetic polymorphism may contribute drug resistance, and they don't have genetic polymorphism effect, so they have less chance of drug resistance. So if clopidogrel is not working, then we should consider suitable alternative as a prasugrel. If we look at the Triton trial, the conclusion, if we go for prasugrel 60 mg loading dose, 10 mg maintenance dose versus clopidogrel 300 mg loading dose and 75 mg maintenance dose, if we observe the data, which I found, significant reduction in cardiovascular death, stent thrombosis, target vessel revascularization, and MI, all are favored in comparison to clopidogrel.
around, suppose death support 19%, thrombosis, stent thrombosis 52%, thrombosis 34%. Even in MI, 24% is reduced than clopidogrel. If we look carefully, despite its effectiveness, increased chance of bleeding. So, net clinical benefit significantly favored prasugrel. Optimization of prasugrel maintenance dosing in a minority of patients may help improve the benefit more than risk. When BCR, that means benefit is greater than risk, 1, then we should consider prasugrel. But despite the bleeding tendency, but we have to compromise. We have to balance the thrombotic events and bleeding. If high risk bleeding, HBR patient, suppose BRC criteria, if more than 4% at 1 year, we should be considered as a high risk bleeding, high bleeding risk patient. Then we should consider suitable alternatives. Then we can switch over prasugrel to other drug like ticagrelor. Now, limitation of the thienopyridine, there is the irreversible platelet inhibitions and increased risk of bleeding of the required surgery, hepatic conversation. Sometimes they need two-step conversation, or sometimes they need one-step conversation, and inconsistent inhibition of platelet activation. That is one of the major limitations, and variable response due to genetic polymorphism, especially in clopidogrel. Hyperresponsiveness has to do with the increased risk of adverse clinical outcome like stent thrombosis or other even further MI or further acute coronary syndrome events. So we are looking for the suitable and best antiplatelet activity, antiplatelet drugs like which have antiplatelet effect more and less chance of bleeding. So our target is more antiplatelet effect and less bleeding chance. That is why new drug is come forward, and this is the new kit that is called ticagrelor. They are telling the clopidogrel how long you are stay here. They are telling, yes, forever. Everyone only wants to need babies, new one. So we are old. So you come forward. So ticagrelor is the now come very upfront to for the ACS patient, especially in PCI patient, we prefer ticagrelor because all comers global leaders trial shows its beneficial effect. And also it is a novel drug for as antiplatelet drugs, and it is chemical name is cyclopentyl thiazolopyrimidine, and it is the first reversibly binding drugs, and it binds a different site of ADP, and it is faster, better, more consistent for ADP inhibitions, and exhibits rapid onset and offset of effect which closely follow drug exposure levels. And it is very important things, though it is binds to P2Y2 receptor at all allostatic site distinct from the ADP binding site, and inhibit ADP induced receptor signaling in non-competitive manner also, as because it is very or highly protein binding drug, highly protein binding drugs. And so how does it act? Reversible inhibition of the platelet P2Y2 receptor and additional effect. Why we choose actually ticagrelor? Because as we know, it inhibits P2Y2 receptor. We know this P2Y2 receptor mediated vasoconstriction it prevents that go favor of vasodilation or increased coronary flow that may improve better outcome, and it also reduce vasogenic spasm. That's why we choose it during thrombotic process. When thrombotic process occurred, it also cause further constriction, further activation of platelet. That's why it improved the conditions, improve myocardial perfusion after thrombosis. It explained by adenosine effect. And this has pleiotropic properties that increase the adenosine in plasma level to inhibit adenosine uptake by RBC. If RBC uptake adenosine inhibited, then these adenosine level increase in the plasma that cause coronary blood flow. That will give us better outcomes, especially if you see there are some in acute conditions, especially acute atrial fibrillation MI, or suppose aggressive stent dilatation or post dilatation, or any thrombotic lesions, high thrombotic lesions. If you go for stenting, there are sometimes you experience slow flow, no flow. So we treat this by adenosine. So if we prescribe ticagrelor,
we will get additional benefit from this property. If you look at the Plato trial, that is in terms of composite cardiovascular death, MI or stroke, we get better result in case of ticagrelor in comparison to clopidogrel. The top left slide, you can see 11.7% in case of clopidogrel and 9.8% is ticagrelor. We get better result from the at the end of the 12th month if you look in terms of composite death, MI or stroke. In terms of bleeding, major bleeding, life-threatening bleeding, fatal bleeding, and suppose non-minor bleeding also, there is no significant difference except single observation was found. Non-CBC major bleeding is significant difference in case of ticagrelor evidence. There is some more event is there. If you look the stent thrombosis in between ticagrelor and clopidogrel, ticagrelor found 1.3% and clopidogrel found 1.9%, absolute risk reduction 6%, relative risk reduction in 33%. So most favorable in case of ticagrelor. So we should consider ticagrelor in broader perspective. We should choose ticagrelor on the top of clopidogrel. If you want to get the better outcome in terms of reducing cardiovascular death, MI or target vessel revascularization, even in bleeding, even in stent thrombosis. So we should choose ticagrelor. Dear audience, can you see my slide? জি স্যার দেখা যাচ্ছে স্যার। Am I audible to you clearly? জি স্যার ক্লিয়ারলি। If we look at the Pegasus trial, prevention of cardiovascular event in patient with prior heart attack using ticagrelor compared to placebo on the background of aspirin, they also shows better outcome in terms of cardiovascular death, MI and stroke. Ticagrelor outcome is much more better than placebo. And also in terms of bleeding, if you look at the 90 milligram, 60 milligram and placebo, there is no significant difference in the high major bleeding. So we should consider. না So if we look at the ticagrelor, the pros and cons, it is not a prodrug, therefore does not require metabolic activations, and it is rapid acting and rapid offset, rapid and reversible dependent inhibitory effect on P2Y2 receptors, and provide a rapid, greater and more consistent inhibition of ADP-induced platelet aggregations, and no increase in major plus minor bleeding. So suitable for the renal impairment patients, even in elderly patient. If you think that the increased risk of bleeding, then you can reduce the 60 milligram PD. What are the cons? The bleeding, dyspnea, bradycardia, asymptomatic pause. You should consider it because you must know, either you know or don't know the indication, but you have to know the contraindication and adverse effect. Then you can prescribe very carefully or very safely. So if you look, if you prescribe ticagrelor, there might be chance of dyspnea, bradycardia and asymptomatic ventricular pulse. That is very important. You have to remember it. Despite bleeding, if you see the better benefit, you should prescribe it. If the patient develops dyspnea, you can discontinue it. But why dyspnea is occur? As you see, it has the effect on adenosine. Adenosine is the cause of constriction of the bronchial muscle that may cause bronchospasm, that may produce dyspnea. As you know, adenosine, you use the supraventricular tachycardia to become sinus rhythm, so it may cause bradycardia. Even it is caused ventricular cause, so you should be careful regarding use of ticagrelor. You have to observe what complication you have. You should be careful, and you should follow up in your patients after long-term follow-up, first month, third month, 6 month, and 1 year. So what is the dose? 180 milligram per hourly loading dose, then maintenance dose 90 milligram per hourly, 12 hourly. If you administered with aspirin initial loading dose 325 milligram, then maintenance dose aspirin 75 to 100 milligram per day. But their audience and their fellows, you should be very careful why we use ticagrelor in low dose aspirin.
do not exceed aspirin dose 100 milligram per day, because you know ticagrelor is highly protein binding drugs. 99% it is protein binding drugs, and you see aspirin also it is 80 to 90% protein binding drugs. But what is the actual effect? If you increase the dose, there is the highest antiplatelet activity you can achieve, lowest dose of antiplatelet drug like aspirin, 75 to 100 milligram, as I showed you the first slide, multi-center trial. So if you increase the dose, that increase the chance of bleeding tendency and decrease the efficacy of the ticagrelor and also aspirin. So try to keep your aspirin dose as low as possible to get the maximum antiplatelet effect. So our recommendation is 75 to 100 milligram, not more than that. If we compare between P2Y2 receptor blockers in clopidogrel, prasugrel, ticagrelor, it just give you for the exam purpose. If you the written question, you can answer it like that way. You can just you see the chemical class. They all clopidogrel it is second generation, prasugrel third generation, and it is a ticagrelor is newer generation oral. And this chemical name is these are the thienopyridine, and this chemical name is cyclopentaloth thiazolopyrimidine, and active metabolites. It is a product, and it is no need of conversion at all in ticagrelor. And mechanism, as you know, it is ADP receptor blocker, and it is both first two are irreversible. Ticagrelor is reversible, plus it has adenosine effect. It is for the written exam. I think you can write like that way. Genetic variation, yes, no, no. Metabolism needs hepatic activation. It's also need hepatic activation, but in case of ticagrelor, no need of hepatic activations. Onset of action is 2 to 3 hours. Prasugrel you can achieve 30 minutes. Ticagrelor you can achieve 30 minutes. Why we prefer actually in case of acute ST elevation MI or in loading dose or in primary PCI setting, why we choose aspirin and ticagrelor? I think you can understand. You can got the result. You can got the point. Our target, we should activate our platelet within 30 minutes as much as possible. If possible, more than 95% antiplatelet activity should be stopped by aggressive measure, either ecosprin with prasugrel, either ecosprin with ticagrelor, which you prefer. And if you look that there are the different body recommendation, and you see just table in stable condition it is 2B, and clopidogrel loading dose you can get give as a class 1 indication. Clopidogrel 300 milligram is loading dose. Recommended top of aspirin. STMI patient also prior to thrombolysis you can go for clopidogrel. It is also class 1 indication. If you consider ticagrelor prasugrel on the top of clopidogrel, then it should be considered as a 2B indications. And if you go for prasugrel loading dose, ticagrelor, it is class 1 indication. And if you go for GP2B and 3 inhibitors, it is 2 indications. If you consider aspirin, it is class 1 indications. So there is no doubt, ticagrelor, prasugrel, clopidogrel, you can use class 1 indication. Level of evidence, there are B and A. But you can use class 1 indication, ticagrelor, prasugrel, clopidogrel. But which situation? When you decide, it depends on your wisdom. And if you look at this clopidogrel, prasugrel, ticagrelor class 1 indications, reasonable to use ticagrelor in preference to clopidogrel, then it is considered as a 2A. Reasonable to use prasugrel in preference to clopidogrel, it is also 2A indications. And if you think the higher patency antiplatelet therapy also same, that is also 2A indications. I just skip this slide because you will get it the SNAT, and you will get the, if you look at the slide, then you can remember it easily. So how can we switch over if you patient get the drugs, especially clopidogrel, prasugrel, or ticagrelor? If you patient on clopidogrel, if you want to change the switch over the drug, irrespective of loading dose of prasugrel, you should clopidogrel, you should 24 hours, you give again loading dose of prasugrel, then you can change. If you consider ticagrelor, you should again loading dose, then you can change. If you consider ticagrelor to clopidogrel, again irrespective of prior clopidogrel timing and dosing, you give the loading dose, then you can change. Similarly, if you have continued phase,
same things should be followed, same rules should be followed. This is very important slide, choosing who should be considered for prolonged or shorter DAPT. Actually, as you know, we prescribe once a patient admitted into our CCU or after going for PCI, we prescribe antiplatelet drugs. Actually, how long it should continue? Either lifelong or 1 month or 6 months or 1 year or single agent or double agent, which agent, how long, what is the bleeding risk, what is the thrombotic risk, we should calculate it. We should calculate it. As well as we should calculate the risk calculations. How much is prone to develop bleeding and how much is developed to thrombotic events. If you consider the high risk or thrombotic events, condition subset of patients like increased age, SCS presentation, especially ST elevation MI, multiple prior to MI, and extensive coronary disease, diabetes mellitus, chronic kidney disease. If you're considering anatomically SCS presentation, multivessel disease in the top of diabetes, left regular ejection fraction if less than 40, multiple vessels, multiple stents, if stent size more than 60 millimeter, if it is bifurcation stents, if it is stent restenosis, of course it is graft vessel. That is the complex subset of PCI. These are more vulnerable for thrombotic events. Simultaneously, they are high risk patient for high bleeding risk patient, as because they need much more antiplatelet therapy. So they are lifetime. Some extent they are high bleeding risk patients. And if you look at who's are the vulnerable to develop increased bleeding risk patients, prior bleeding, if patient have concomitant disease, suppose peptic ulcer disease, non-varicose disease, or concomitant NSAIDs, female sex, advanced age, CKD, diabetes mellitus, anemia, chronic steroid NSAID therapy, they are vulnerable for high bleeding risk patient. Actually, who are the high bleeding risk patient? The person. What are the major criteria? What is the diagnosis of the high bleeding risk patient? If you have one major criteria or two minor criteria, then you can say it is high bleeding risk patient. There are 14 major criteria and there are 6 minor criteria. That is another issue. There are major 14 criteria and there are 6 minor criteria, total 20 criteria. If you look one major criteria found, suppose hemoglobin level 7 gram per DL below or 10 gram below, that is considered as one major criteria. If patient have active bleeding, that is also called major bleeding risk. If hemoglobin above 11 gram per DL or 12 gram per DL, that should be considered as a minor bleeding risk. If patient have history of NSAIDs, that is a minor bleeding risk. So if you find one major or two minor, then you can diagnose high bleeding risk patient. If you found complex PCI subset with high bleeding risk, then you should go for scoring by precise depth score at the time of coronary stenting. If you found the score is more than 25, then you can consider shorter DAPT regime, as because they are the more thrombotic event prone. So at least 3 months. Nowadays, Onyx global trial shows you can discontinue after 1 month. But my fellows, you should continue at least 3 months. Then you should consider on the basis of precise depth score whether you should go for 3 months or 6 months. But if you find it is high active bleeding or very high bleeding, if you find it is active bleeding or high bleeding risk, either defined by major criteria or minor criteria, or life-threatening bleeding, patient required blood transfusion, 3 or 4 unit blood transfusions, hemoglobin level 7 gram below 7 gram per DL, pericell bleeding, GI bleeding, rectal bleeding, or other conditions, or advanced renal disease, or patient have multivessel disease, then you should consider shorter duration, at least 3 to 6 months. If no active bleeding, if you have active bleeding, then you could consider 3 months. If it is not possible, then you should consider at least 1 month dual antiplatelet therapy. In that particular situation, aspirin you should choose entry coated. Your choice should be entry coated or extended release. If you choose here soluble aspirin, that must give you trouble for bleeding. So dear fellows,
our colleagues, our distinguished panel, and our teachers, everybody, I requesting you, once you consider their bleeding chances very high, patient have high bleeding risk group of patients, and patient have dyspepsia or stroke, peptic ulcer disease like that, that particular situation, when you considering shorter duration of DAPT, in particular situation, you should choose entry-coated formulation aspirin you should prescribe in that particular situations. And then you critically follow up. If it is due to high bleeding, is due to GI bleeding, then you can go for further risk, different risk score in available in online applicators. You can use Rockwell score, Glasgow, Bradford score. You just score it, you find out the risk, you can assess, then you can take a decision, then you can recommend your patient what regime you should prescribe. So one thing is important, precise depth score is used to decide whether we should go for shorter duration or not. If you consider shorter duration, it should be only 3 to 6 months. If you go for ultra shorter duration of shorter DAPT, then you have to depend on Onyx 1 or Onyx Global trial. They found there is no significant difference in terms of cardiac mortality, recurrent MI or stent thrombosis. If after given 1 month of dual antiplatelet, then on 1 month you can interrupted regime, you can continue either aspirin or either ticagrelor. So if you can try to continue aspirin, then you should prefer entry-coated. If you are not comfortable aspirin, then you should consider ticagrelor 90 mg BD, or if you think 60 mg BD also good suitable alternative options. But you should remember DAPT score not for bleeding manifestation. DAPT score is used after 12 months. Either you should continue it more or not. So it cannot predict bleeding. Rather, it can predict thrombotic events. So, dear colleague, once you consider to extend your DAPT regime, then you go for DAPT score. If DAPT score more than 2 or equivalent to 2, then you should consider longer DAPT more than 12 months, that is 2 years, 3 years, then you should decide. If it is less than 2, then standard DAPT, that means at least 1 year you should continue it. And if we go, duration of the DAPT patient is ACS treated with medical therapy alone, only medical alone, I just discussed it you here. These are the evidence you have, actually class 1 evidence in patient with ACS who are managed with medical therapy alone, and in patient treated with DAPT, a daily aspirin dose 81 milligram. That means actually I am telling you less than 100 milligram you should prefer. 75 to 100 milligram is recommended. It is class 1 indication aspirin. In case of aspirin, in ACS who are managed medical therapy alone and without revascularization or fibrinolytic therapy, treated with DAPT, P2Y2 inhibitor therapy, clopidogrel or ticagrelor should be continued for at least 12 months. One important teaching point is here, at least, if possible, you should continue DAPT at least 1 year. In exam, why 6 months, why 9 months, why more than 1 year? If asked, you can explain it very nicely, then you should answer. If you don't, straight away you go for 1 year. Then what are the evidence you prescribe? What on the basis of what you prescribe for beyond 1 year? Then you go for, sir, I should go for DAPT score. If you think the patient have the bleeding manifestations or high bleeding risk, do you consider the shorter duration? Yes, sir. If I go for precise DAPT score, it is more than 25. It is online calculator. Then I can consider shorter duration, 3 to 6 months. So I think you should answer according to your questions in the exam table. And if you look at this next slide, duration of DAPT in patient with STMI treated with fibrinolytic therapy, the patient who are already treated fibrinolytic therapy and STMI, here also, if you consider DAPT in conjunction with fibrinolytic therapy, clopidogrel or prasugrel or ticagrelor should be continued at least 14 days, especially in clopidogrel 14 days, and ideally at least 12 months. You can continue. And if consider DAPT aspirin dose, again 100 milligram, it is class 1 indication, at least you can continue aspirin. But our preference, as much as possible, whenever possible, যতক্ষণ পর্যন্ত আমরা পারি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা অ্যাসপিরিনটাকে ফার্স্টে আমরা রাখবো।
তার সাথে আমরা হয় কি ক্লোপিডাগ্রল দিব, নাকি প্রাসোগ্রল দিব, নাকি টিকাগ্রল দিব। যদি আমরা দেইও, আমরা অ্যাটলিস্ট যদি দিতেও পারছি না কোনো কারণে অ্যাসপিরিনের জন্য ডিসপেপসিয়া তা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা মিনিমাম 1 মাস দেওয়ার পরে তখন আমরা অন্য ড্রাগে চলে যাব, আমরা টিকাগ্রলে চলে যাব। ডিউরেশন ডিপিটি উইথ পেশেন্ট এসএস ট্রিটেড উইথ পিসিআই, পিসিআই যদি হয় তাহলে সেই পেশেন্টের ক্ষেত্রে ক্লাস 1 ইন্ডিকেশন। আমরা যদি ডিএপিটি চিন্তা করি তাহলে বিএমএসএল এ মিনিমাম 1 মাস ডিএপিটি দিতেই হবে। যদি ড্রাগ লিটিং আমরা স্ট্যান্ড ইউজ করি, বিশেষ করে ব্ল্যাকফিটেক্সেল ইউজ করলে আমাকে 6 মাস দিতে হবে। আর যদি সেলুলোমাস সিলুটিং স্ট্যান্ড অথবা সেলুলোমাস লাইক আমরা যদি এলিমেন্ট ইউজ করি তাহলে অ্যাটলিস্ট 3 মাস দিতে হবে। তবে গ্রসলি আমাদেরকে 12 মান্থ যদি আমরা দিই, দ্যাট ইজ দ্য বেস্ট লেভেল, বেস্ট এভিডেন্স for to reduce the stent thrombosis or target vessel revascularization. আমি একটা ক্লাস একটু পরে ফোন দিব, হ্যাঁ একটা ক্লাস আচ্ছা। তো এখন so inpatient treated with DAPT, a daily aspirin should, it is common phenomena. Now we go for this DAPT associated with PCI continued to be inpatient with associated with coronary stent implantation who have tolerated DAPT without bleeding complication and who are not high bleeding risk, prior bleeding or DAPT, coagulopathy, oral adequate use, continuation DAPT for longer than 12 months may be reasonable. That is level of evidence. That is level of evidence A, but indication is class 2B. So we can consider. So if we continue at least 1 year, that is enough. But if we consider there might as because we know 1% every year very late stent thrombosis chance. So in that particular scenario, in this particular point, we should consider extended use of DAPT. Otherwise, we shouldn't consider. Stent thrombosis, I know acute, subacute, and late and very late. And very late stent thrombosis is incidence is 1% per year. So it is reasonably still high. So in the complex subset, especially complex subset patient, we should continue extended dual antiplatelet therapy if possible. If not possible, then at least we should continue 1 year. Then we should continue at least single antiplatelet therapy. And duration of DAPT in patient with ACS treated with CABG, what is the recommendation? It is important, especially in patient with STS being treated with DAPT who undergo CABG, P2Y2 inhibitor therapy should be resumed after CABG to complete 12 months of DAPT therapy after STS. আমরা আমাদের প্র্যাকটিসে আমি প্রায় দেখি যেগুলো সিএবিজি করে আসছে তাদেরকে সিএবিজি করার পরে 1 মাস পরে বা 2 মাস পরে বা 3 মাস পরে সার্জনরা দেখি যে মানে শুধু একটা ইকোস্প্রিন অথবা একটা ক্লোপিডাগ্রল একটা ড্রাগ দিয়ে ছেড়ে দিচ্ছে। আমাদেরকে এই জায়গায় একটু কশাস হতে হবে। ইন পেশেন্ট উইথ এসিএস ট্রিটেড উইথ ডিএপিটি, যারা ডিএপিটি who undergo CABG, যারা পেয়েছে P2Y2 inhibitor should be resumed. আমরা তাকে সার্জারির পরে যত দ্রুত সম্ভব তাকে আমরা স্টার্ট করব, যত দ্রুত সম্ভব স্টার্ট করব যখন we are sure যে hemostasis secured, patient don't have any chance of bleeding, then আমরা এটাকে তাড়াতাড়ি স্টার্ট করব এবং at least 1 বছর আমরা ডিএপিটি কন্টিনিউ করব সিএবিজি হওয়া সত্ত্বেও। আমি করজোরে অনুরোধ করব, কারণ সবগুলো পেশেন্টের ম্যাক্সিমাম যে সিএবিজি পেশেন্ট গুলো আমরা যে লেট ইভেন্ট গুলো পাচ্ছিলাম 2 বছর 3 বছর 5 বছর পরে, তাদের ম্যাক্সিমাম কি দেখা গেছে একটি মাত্র অ্যান্টিপ্লেটলেট থেরাপি পাচ্ছে এবং তাদের ক্ষেত্রে ইনভেরিবলি এটা আমরা পাচ্ছি। এবং আমাদের সিএবিজির মানে পোর আউটকামের এটা একটা মেজর কারণ। এখন এটা হচ্ছে আমার লাস্ট স্লাইড। লাস্ট স্লাইডের মধ্যে আমি আসলে এটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট দিব আমরা ডিএপিটি কখন ইউজ করব। আমরা যদি দেখি যে হাই থ্রম্বোটিক ইভেন্টের চান্স বেশি এবং পেশেন্টের ব্লিডিং রিস্ক যদি আমি ব্যালেন্স করতে পারি তাহলে আমি ডিএপিটি দিব, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যদি এসটি এলিভেশনে আমার সেটিং হয়ে থাকে তাহলে আমি তাকে ডিএপিটি কনসিডার করব। একই কথা যদি ব্লিডিং এবং থ্রম্বোটিক ইভেন্ট যদি আমি মিনিমাইজ করতে পারি। তারপর হচ্ছে পোস্ট পিসিআই, পোস্ট সিএবিজি ডিএপিটি আমরা দিব অ্যাট লিস্ট 1 ইয়ার দিব। যদি হাই থ্রম্বোটিক ইভেন্টের চান্স থাকে তাহলে আমরা বিয়ন্ড 1 ইয়ারে দিব। যদি একদম সম্ভব না হয় ব্লিডিং রিস্কের কারণে মিনিমাম 3 থেকে 6 মাস আমরা চেষ্টা করব। বাই দিস টাইম আমরা ক্লোজ ফলো আপ করব ব্লিডিং ম্যানিফেস্টেশন গুলো এবং তার বিভিন্ন রকম জিআই
রিস্ক স্কোর আছে, আপনারা জানেন যে বিভিন্ন স্কোর আজকাল আপনারা সার্চ দিলেই পাবেন। আমেরিকান গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটি রিকমেন্ডেশন আছে, এবং যে লোকাল স্কোর আছে, গ্লাসগো স্কোর আছে, টু রিস্ক এস্টিমেশন, এগুলো আপনারা দেখবেন, ব্লিডিংটা মিনিমাইজ করবেন, ম্যানেজমেন্ট করবেন, তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন যে আমি 3 মাস, 6 মাস, 1 মাস, তাহলে আপনাকে অ্যাটলিস্ট 1 মাস দিতেই হবে। যেভাবে হোক সুক্রালফেট দেন, এসপেলিরি থেরাপি দেন, পেন্ট্রোপ্রাজোল দেন, যেভাবে হোক আপনাকে মিনিমাম 1 মাস দিয়ে দেন ইউ ক্যান কনসিডার ইন্টারাপ্টেড ডিএপিটি রেজিম। দ্যাট মিনস 1 মাস পরে ইন্টারাপ্টেড ডিএপিটি রেজিম দেওয়ার এভিডেন্স আপনার হাতে কি আছে? আমার হাতে আছে অনিক্স 1 এন্ড অনিক্স গ্লোবাল ট্রায়াল। এটা অনিক্স গ্লোবালটা পুরো ওয়ার্ল্ড জুড়ে করা হয়েছিল, এটাকে আরো ভেরি অথেন্টিক করার জন্য অনিক্স 1 ট্রায়ালটা করা হয়েছে, এবং এটাতে রিকমেন্ড করা হয়েছে you can continue single antiplatelet therapy after 1 month, either aspirin or ticagrelor. So our global leaders bolche you can continue after 1 month ticagrelor only. It is same outcome. তাহলে এটাই হচ্ছে আমার টেক হোম মেসেজ। আর হচ্ছে newer antiplatelet drug have addressed some but not all limitation of the current therapy. As you see, smaller dose also cause bleeding tendency. Aspirin 8 milligram to 40 milligram may cause bleeding tendency. Higher dose also cause bleeding tendency. So we are searching newer integrated drug have addressed some but not all limitation of current therapy. Prasugrel and ticagrelor is more efficacious in preventing ischemic events in patients with ACS undergoing PCI but with increased bleeding complications. Dual inhibitor therapy has only been efficacious in ACS and post PCI patient and post revascularization status also. And newer thienopyridine did not show advantage over the above dose of tiotropium or clopidogrel as to reduction of the strokes. Thank you very much. Now I am inviting all my attendee to for any open question. Didi, সবাই আনমিউট করো। আচ্ছা, সবাই আমাকে শোনা যাচ্ছে? জি স্যার। ম্যাডাম আপনি একটু আনমিউট করে একটু আপনি সেশনটা ইনিশিয়েট করেন। স্যার শোনা যাচ্ছে স্যার। ম্যাডাম আপনি একটু আনমিউট করেন ম্যাডাম। Excellent presentation. You have covered brilliantly from A to Z. I'm sure if, as you said, when you say somebody listens and somebody doesn't, but if the future is there if they listen. So your lecture was extremely good, very nice, and it covered everything. I'm sure there will be a lot of questions from your students, and just as I have one thing to say that because this ticagrelor what we use is expensive for our most of the patients. They can't really afford. They keep on complaining even for 3 months or 6 months. We don't have in our country 60 milligram. I think you people can start requesting the pharmaceutical company to bring out the 60 milligram, which is needed also. And as a interventional cardiologist, as a mother of the interventional cardiology in Bangladesh, I can say that these dual platelet, as you said so nicely, so repeatedly, that it must be continued for 1 year if there is no side effect, no complication. But after that, which one should use? Some of the time I find that when we give a single dose, even anti-coated aspirin, the patient cannot tolerate single therapy. In that case, what you recommend for them? This is one of my questions, and I'm sure that others will ask you. But there again, Azam, you have presented it so nicely. I'm really pleased, and congratulations. And I'm sure everybody has understood what you said, but it needs to go through again and again for it changing all the time. But
when we started, at that time they used to say 1 month, then 3 months, and 6 months. But mostly from our patient who are treating them, I have seen that you continue without any shadow of doubt, without any complication, without any intolerance to the patient, 1 year, and then you decide which one to continue single dose. But if they are, as your score, if it is less than 25, there is no doubt. But if it is 25 or more, then obviously one can reduce it to 6 months and or 3 months to 6 months and decide what to do. There again, I'll let the others question, and I'll be with you if you need me. I'll be there. Thank you very much. Excellent presentation. I hope you'll do much more better, and more future is bright for you, no doubt about it. My dua is always be with you all. Thank you. Do you hear me? Madam, your question is very practical question. Uh, I believe in our every doctor every time always face this problem, and really major challenge of antiplatelet drugs are GI irritation, especially aspirin. But you rightly and you nicely said, if it is not no problem to continue dual antiplatelet therapy, patient should continue. But our maximum patient complaint for intolerant, they are not tolerated the drugs properly. It may be pre-existing GI disease or variceal disease or rectal hemorrhage or like any other complications or other risk factors. So it is very tough to continue dual antiplatelet therapy for them. But in that particular scenario, there are different trials shows, at least AC recommendation I can telling you, 2017, they recommend if the patient is intolerable, then at least you should continue clopidogrel, at least. But now recent almost all trials shows, especially global trials, Onyx One, Onyx Global, all leaders, they are all much more favorable for ticagrelor. They showed these also not much bleeding than clopidogrel. There is no significant difference bleeding complications regarding clopidogrel and ticagrelor. That's why they recommend it more. As you know, we are the people are always ready to take the new one. Always we are trying new, but we are the like who are 50, 60 years right now, and I believe, madam, you also believe, you and me also always prefer to older drugs like aspirin or clopidogrel. Still we are choosing very much. But recent data shows ticagrelor is much more beneficial. But our consensus and we should give our juniors to special message, if possible, better one you can prescribe, but cost is the major barrier to prescribe this ticagrelor. But what should you do? In that scenario, aspirin also causes major gastric irritation. Even 8 milligram aspirin causes gastric irritation. If we know the patient is intolerable to aspirin, then we should go for patient clopidogrel. If we have to have prescribed aspirin, then we should prefer entry-coated formulation that gives less irritation, gives some better benefit than other formulation of aspirin. So our number one recommendation, first we go for clopidogrel. If possible, then we should consider ticagrelor. If not possible, then at least we go for aspirin is entry-coated preparation. ম্যাডাম এটা হচ্ছে আমার আনসার। আপনি যদি অ্যাড করতে চান অ্যাড করতে পারেন। You are absolutely right. Absolutely right. The thing is that most of my patients, I don't work in a very hi-fi hospital, so my patients are really poor. And even if I give twice a day, then they don't want to take it. They come back or call me that we cannot afford it. Can we have something else? But as you said rightly, you have to use this drug
use your patient symptoms and what will be the best for the patient. So you tell them, okay, take at least 3 months or take at least 6 months. But the follow-up, what I'm trying to say, in the follow-up after 1 year, say after 1 year, the ticagrelor can, in Western countries, they give 60 milligram. 60 milligram. जी madam. Yeah, after 1 year. For 1 year is 90 milligram twice a day, and then after, if the patients are high risk and they have to continue, they cannot tolerate the others, then they in Europe and other countries they are using 60 milligram twice a day. So we don't have in our country, and you cannot divide it either in our country. So that's why I requested you. You people have done so many things good. I think if you request them to make it like, do you know that the Ecosprin 75 milligram was first requested by me to the pharmaceutical company, and they have brought it So out. So that madam, you before did a great that job, was the because first. in Bangladesh we are the country having 75 milligram. It Yeah, is the you know evident why? minimum dose is maximum antiplatelet efficacy. It is Uh, proven. Yes, you're right. You know why? Because in 1977, we did multi-center studies where at that time I was in UK. We used to give from 75 milligram aspirin to 1500 milligram aspirin. And you have already shown in your slide. That study multi-center, I was a part of it. And we found out that the benefit of 75 milligram is as good as anything than giving 1500 milligram or 300 milligram or 600 milligram. Those are the more associated with complication rather than plus benefit. So when the minimal effect, by 75 milligram is quite good, no doubt about it. And you have highlighted one more thing. I'll tell the students of yours, the fellows, that in acute case, always use soluble insulin. In acute case, don't give the enteric-coated insulin. Aspirin. Aspirin. So soluble insulin you must use in the acute case, and then enteric-coated for the follow-ups. So I'm sure all of it, Professor Azam has nicely highlighted. So I had only this thing to add, that 60 milligram we need badly for our country, and for those group of patients who needs to continue. And I'm sure that the others ask the questions. I'll be with you. Thank you again. Thank you so much to let me say this thing and be with you. Thank you. থ্যাংক ইউ ম্যাডাম। আপনাকে একটু বলি, আমাদের সিসিউ তে যেটা করছে আমাদের ছেলেরা, ওরা আসার পরে 4টা ইকোস্প্রিন দিচ্ছে। এটা কি সলিউবল অ্যাসপিরিন নাকি ফার্স্ট রিলিজ নাকি এক্সটেন্ডেড রিলিজ নাকি এন্ট্রি কোটেড? আমি মানে কয়েকবার অবজার্ভ করেছি আর কি। ওরা আনছে ওই 4টা ইকোস্প্রিন আনছে, সব এন্ট্রি কোটেড 4টা খাওয়াই দিচ্ছে টেলিভিশনে আমাদের। এটা নিয়ে অনেক আমার সঙ্গে তো মেইনলি আপনাদের যারা আমার ডাইরেক্ট আমার ওদের সঙ্গে এটা এখন নাকি আমি ইনকোয়ারি করছিলাম, সলিউবল অ্যাসপিরিনটা এখন নাকি পাওয়া যায় না, যার জন্য এখন পাওয়া যাচ্ছে না, ডিসপ্রিনটা পাওয়া যাচ্ছে না ম্যাডাম। আর স্কয়ারের যেটা আছে কার্বা, সেটা আপনাকে দেখে নিতে হবে। দুটো প্রিপারেশনই আছে, একটা হচ্ছে সলিউবল প্রিপারেশন আর একটা হচ্ছে আপনার ওই যে এন্ট্রি কোটেড। আমি আমার ডাক্তারদেরকে বলতে চাচ্ছি আর কি ম্যাডাম আপনার মাধ্যমে, যে ওরা যাতে অবশ্যই এই জায়গাগুলো একটু খেয়াল করে, কারণ সে তো লিডার, সে তো মেইনলি প্রেসক্রাইব করছে, সেই তো ম্যানেজমেন্টের প্রিন্সিপাল রোলটা প্লে করছে। ম্যাডাম আমাদের সাথে আনিস আছে, চিটং এর আনিস। আনিস তুমি শুনতে পাচ্ছ? আনিস? জি আজম জি, তুমি একটু যে ম্যাডাম আছে, যদি এন্টি প্লেটলেট নিয়ে তোমার যদি কিছু থাকে বলতে পারো, অবজারভেশন থাকে বলতে পারো। থ্যাংক ইউ আজম ভাই ফর ইওর এক্সিলেন্ট এন্ড ব্রিলিয়ান্ট প্রেজেন্টেশন। এবং আমি কংগ্রেচুলেট করতে চাই, এটা চমৎকার একটা প্রেজেন্টেশন হয়েছে, ম্যাডাম বলেছেন এটা। আমার কয়েকটা অবজারভেশন। টিকাগ্রেলর ইজ নো ডাউট ইজ এ ভেরি গুড ড্রাগ, কিন্তু ম্যাডাম এবং সবাই এটা হাইলাইট করেছেন, এটা কস্ট ইজ ইস্যু। এবং শুধু কস্ট না, আমি দুইটা ছোট এক্সপেরিয়েন্সের কথা বলবো। when ticagrelor is started market in the early 1 years back, তখন আমরা একটা পেশেন্টকে দিলাম, দেওয়ার পরে দুটো স্ট্যান্ড করলাম। মিডল ইস্ট থেকে এসছে পেশেন্ট went to আনোয়ারা, রিমোট প্লেস। ওখানে পেশেন্ট
অল টুগেদার তার 10 or 11 ড্রাগস ছিল, সে 10টা ড্রাগ খাচ্ছে, টিকাগ্লোর পায়নি, সে মনে করেছে এটা তো একটা পাইনি কি অসুবিধা হবে। উইদিন 1 week he came back with the severe chest pain and we found that both stents are blocked, এবং ওই পেশেন্টটা আমরা সার্ভাইভ করাতে পারিনি। So unfortunate thing happened, and recently there is another one of our colleague টিকাগ্লো দিয়েছে, ওইটা পেশেন্ট আপনারা জানেন যে একটা অ্যান্টি কনভালসেন্ট ড্রাগ আছে, কাছাকাছি নাম, কার্বামাজিপিন পাওয়া যায়, সে অ্যান্টি টেগ্রেটল, পেশেন্ট ওয়াজ টেকিং টেগ্রেটল, এবং তাকে দুইটা স্ট্যান্ড দেওয়া হয়েছে, দুইটা স্ট্যান্ডই ব্লক হয়ে গেছে। তো দিস আনফরচুনেট থিং হ্যাপেন্স, এবং মোস্টলি এটা হচ্ছে যখন পেশেন্ট গ্রামে চলে যাচ্ছে বা মফস্বলে চলে যাচ্ছে, when they are not getting the drugs. So this is very important. আমাদের যেটা করতে হবে যে অ্যাটলিস্ট আমরা বলে দিতে হবে, বিকজ টিকাগ্লোর ইজ এ ভেরি যেটা রিভার্সিবলি আপনি যেটা স্লাইডে দেখিয়েছেন, এটা খুব কুইক অনসেট এন্ড কুইক অফসেট অফ অ্যাকশন। যখনই আপনি বন্ধ করবেন অ্যাকশন চলে যাচ্ছে, সো দেয়ার ইজ চান্স রিস্ক অফ স্ট্যান্ট থ্রম্বোসিস, যেটা হয়তো ক্লোপিডেগ্রলে আপনার একটা ডোজ মিস হলে সাথে সাথে প্রবলেমটা হবে না। সো দ্যাটস থিং যে আমাদের অ্যাটলিস্ট যাদেরকে আমরা দিব, উই হ্যাভ টু মেক শিওর যে ইউ বাই দ্য হোল কোর্স ফ্রম হিয়ার, অ্যাটলিস্ট 1 month, 1 মাস তুমি কিনে নিয়ে যাও, দেন এটা শেষ হওয়ার পর 1 মাস আবার কিনে নিয়ে যাও এবং ওষুধটা দেখিয়ে নিয়ে যাও, আদারওয়াইজ এই ধরনের প্রবলেম গুলো হবে, এবং দিস আর দি ভেরি ডিজাস্টারাস থিং। Another thing আমি একটু আপনাকে একটু হাইলাইট করতে চাই, there is nowadays IV antiplatelet drugs, আপনি একটু বলেছেন ক্যানগ্রিলর, এটা আমাদের দেশে এখনো আসেনি, বাট এটার কি স্কোপ আছে কিনা এটা একটু আপনি বলতে পারেন, আপনি এটা নিয়ে একটু কমেন্ট করলে আমি খুশি হব। আচ্ছা আনিস, হ্যাঁ ধন্যবাদ তোমাকে। এখানে মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে আমাদের যে ডাক্তাররা প্রেসক্রিপশন করে দেখবা যে অ্যাকুট কোরোনারি সিনড্রোম এসটিএমআই 1 নাম্বার ড্রাগ লেখে নিডোকার্ড, 2 নাম্বার লেখে ধরো একটা ইকোস্প্রিন, তারপরে লেখে প্যান্টোনিক্স, তারপরে এই ধরনের লিখে। হ্যাঁ, তো মানে আমি যে কথাটা ম্যাডাম আছে, আমি ম্যাডামের সামনে মানে ম্যাডামকে অ্যাড্রেস করে বলতে চাই যে একটা প্রেসক্রিপশন রাইটিং শুড বি স্ট্যান্ডার্ড হইতে হবে। 1 নাম্বার ওষুধ মানে হচ্ছে 1 নাম্বার ওষুধ, 2 নাম্বার ওষুধ মানে হচ্ছে এটি, মানে আমি যদি একটা ড্রাগকে রোগীকে দিতে হয় তাহলে 1 নাম্বার ওষুধ, যদি 2টা ড্রাগ দিতে হয় রোগীকে 2 নাম্বার ওষুধ, 3 নাম্বার ড্রাগ যেটা দিতে হবে 3 নাম্বার ওষুধ। আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 যখন লিখি, দেখা যাচ্ছে প্রথমে নিডোকার্ড, তারপরে দেখা যাচ্ছে যে একটা ইকোস্প্রিন, তারপরে হচ্ছে ডায়াবেটিসের ওষুধ, তারপরে গ্যাস্ট্রিকের ওষুধ, তারপরে যে স্ট্যাটিন, তারপরে এসব দেওয়া হয়। যার ফলে হয় কি, রোগীরা প্রথম দিকে 3-4টা খায়, এরপর আর খায় না। এবং মিসনোম অফ ড্রাগ, যে কাছাকাছি নামের ড্রাগ, গ্রামের কোয়াকরা, তোর এই ড্রাগটা বোধ এটা না, আপনার বোধ ভুল হচ্ছে, আপনি এটা দেন, অথবা টেলিফোনে বলে মুখে বলে এই ড্রাগটা দেন। এইগুলি হয়। এইগুলি রিভার্ট করার উপায় হচ্ছে প্রপার কাউন্সিলিং। তুমি যখন রোগীটাকে দেখবে, রোগীর সাথে যখন তুমি ডিরেক্ট র্যাপো এস্টাবলিশ যদি করো, নিজে সরাসরি কথা বলি, আমরা রোগীর সাথে কথা বলি, আপনি ভালো আছেন, আপনাকে এই ওষুধটা খেতে হবে, এই সরাসরি যদি তুমি নিজে এস্টাবলিশ করে দাও, এবং তার মানে আউটকামটা যদি অ্যাটলিস্ট 1 মান্থ, যেটা সিরিয়াসলি যদি বলো, যদি বন্ধ করলে এটা স্ট্যান্ডটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা 100%, তাকে যদি এই ভয়টুকু একটু দিয়ে দাও, তাহলে সে কন্টিনিউ করবে। আর আমি যেটা বলতে চাই, প্রথমে একটা এমআই পেশেন্ট, একটা পিসিআই পেশেন্ট যাই হোক না কেন, 1 নাম্বার ড্রাগ ইকোস্প্রিন, 2 নাম্বার ড্রাগ হচ্ছে ক্লোপিডেগ্রল অথবা প্রসিডিউল অথবা টিকাগ্রল, যেটা দাও। 3 নাম্বার যেটা হবে সেটা হচ্ছে স্ট্যাটিন, 4 নাম্বার যেটা হবে বিটা ব্লকার, কিংবা 5 নাম্বার যেটা এসি ইনহিবিটর। এরপরে তুমি অন্য কি দিবা কি না দিবা তুমি ডিসাইড করো। আমার প্রথমে এই 4-5টা ড্রাগ শুড বি কন্টিনিউ, এবং এটা যাতে কোনো মতে মিস না হয়। তুমি ফলো আপ করতে হবে, তুমি নিজে ফলো আপ করতে হবে। এই তোমার চেম্বার দেওয়া বা তোমার আউট পেশেন্ট বা ইন পেশেন্ট, তুমি 1 মাস করে তুমি অবশ্যই তাকে একটা রুটিন ফলো আপে আসতেই বলতে হবে, ম্যান্ডেটরি 1 মাস করে। আদৌ সে কি ড্রাগ কমপ্লেক্স হচ্ছে কিনা বা আর্লি ইভেন্ট হচ্ছে কিনা, সো দ্যাট ইউ ক্যান রিকগনাইজ ইট আর্লি। এই জন্য এই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট। ম্যাডাম আর অ্যাড করতে পারবেন না, তোমার অসুবিধা হবে না। ছাত্রদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। বলেন। আমার কোশ্চেন হচ্ছে, ওই যে আমরা তো পাচ্ছি না, মানে আমরা যে আমাদের হসপিটালে এন্ট্রি কোটেড গুলাই পাচ্ছি, যেমন ইকোস্প্রিন 4টা, ক্লোপিড 4টা, ওটা আমরা যদি এগুলা এভাবে, স্যার বলছিলেন যে এগুলা 100 শুরু হতে অনেক সময় লাগে, বা তো আমরা কি এগুলা পাউডার করে বা অন্য কোনো মাধ্যমে খাওয়াই দিতে পারি, যেটা আমরা ওটা যদি না পাই স্যার? আচ্ছা, এখন দেখো, আমি একটু বলে দিচ্ছি নে। এন্ট্রি কোটেড না বাজারে পাওয়া যায়, সলিউবল অ্যাসপিরিন বাংলাদেশে পাওয়া যায়, হ্যাঁ, সলিউবল ফর্মুলেশন পাওয়া যায়। তুমি ওই দেখার সময় দেখে নিতে হবে এটা সলিউবল নাকি এটা এন্ট্রি কোটেড।
নাম্বার 1, এটা একটা সলিউশন। 2 নম্বর যেটা এন্ট্রি কোডেরটাকে যদি আমি গুঁড়া করে খাওয়াই দিই, আমি আসলে কি করছি? এটা তো আমার তো টার্গেট হচ্ছে মানে হেপাটিক ফাস্ট মেটাবলিজম ইফেক্টটাকে অ্যাভয়েড করা। মানে আমি সে যাচ্ছে, যখনই সে সিস্টেমিক সার্কুলেশন থেকে যে হেপাটিক ফাস্ট আবার সিস্টেমিক সার্কুলেশন আসবে, তখন তো আর তার ইফেক্ট থাকবে না। মানে এই আলটিমেটলি আমার ব্লাড কাজ করার উপরে 25% মতো তাকে পাবে, সে আর কতটুকু কাজ করবে? আমি যদি সলিউবল যদি দেই তাহলে 50% বায়োঅ্যাভেলেবিলিটি হবে। সে আমার এই 50% ড্রাগ ক্যান ট্রাই টু স্টপ প্লেটলেট অ্যাক্টিভিটিটাকে সে অ্যাচিভ করে ট্রাই করবে উইদিন 30 মিনিটস এর মধ্যে। আর তুমি যেটা এন্ট্রি কোডের দিচ্ছ, দিস প্রসেস টেক্স টাইম, মিনিমাম 5 to 7 days লেগে যাবে। এবং তুমি যদি কনকমিটেন্ট আজকে ডোজ দিয়েছো, কালকে ডোজ দিয়েছো, পরশু দিয়েছো, 5th ডেতে যে তার কাজ কমিউলেটিভ ইফেক্টে যে সে কাজটা পাচ্ছে। আর সলিউবল অ্যাসপিরিনের সুবিধাটা হচ্ছে উইদিন 30 মিনিটস এর মধ্যে তুমি ইফেক্টটা পাচ্ছ। আর হেপাটিক ফাস্ট মেটাবলিজম ইফেক্টটাকে তুমি বাইপাস করছো। যখনই হেপাটিক ফাস্ট মেটাবলিজম ইফেক্টটা হচ্ছে, তখন অ্যাসপিরিনটা যখন সেলিসালিস হচ্ছে, তখন কিন্তু তার আর অ্যান্টিপ্লেটলেট অ্যাক্টিভিটি নাই, তখন আর তুমি কিন্তু ডিজায়ারেবল ইফেক্ট পাচ্ছ না। সো ইট ইজ ভেরি সিরিয়াস ইস্যু। It is very serious issue to the ST elevation. Am I sitting it? Really, if you want to do, achieve, try to stop antiplatelet activity more than 95%, you have to go for IV, either IV or other soluble formulation or rapid formulation. এর কোনো বিকল্প নেই। আমি 4টা অ্যান্টিপ্লেটলেট জিহ্বা দিয়ে চুষে খেয়ে ফেললাম, তাইলে কিন্তু এটা হলো না। কিন্তু তোমাকে যেটা দেখতে হবে যে এনশিওর করতে হবে, সিসিও তোমার স্টাফ নার্সকে তোমাকে রিকমেন্ডেশন দিয়ে রাখতে হবে, once I go for loading dose, that should be soluble preparation রাখতে হবে, তোমাকে এটা বলে দিতে হবে। আদারওয়াইজ সিস্টার কিন্তু তোমার 300 মিলিগ্রামের কাজই করবে, এন্ট্রি কোডে দিতে পারে, এক্সটেন্ডেড রিলিজ দিতে পারে, অথবা তোমার ধরো ফার্স্ট রিলিজ দিতে পারে। যদি ফার্স্ট রিলিজ কিংবা তোমার ধরো সলিউবল দেয়, তাহলে তোমার জন্য তুমি 30 মিনিটের মধ্যে অ্যাচিভ করে গেলা। যদি এখন তুমি হয়তো ভাবছো যে সিসিউ তে কাজ করছো, এস টেলিভিশন এমআই হয়েছে, তুমি সলিউবল অ্যাসপিরিন তুমি দিলা না, এন্ট্রি কোডের 4টা খাওয়াই দিছো, আমার কি, আমি তো আমার কাজ করেছি, আমি তো আমার কাজ করছি। কিন্তু তুমি যে এজ এ লিডার, এজ এ ফিজিশিয়ান, এজ এ ক্লিনিশিয়ান, তোমার যে ভিশন মিশন, তুমি তার যে ফার্দার ইভেন্ট কমাতে চাচ্ছ, তাকে যে ইমপ্রুভ করার চেষ্টা করতে চাচ্ছ, সেই জিনিসটা কিন্তু তুমি পাচ্ছ না। সেটা তুমি ন্যাচার প্রকৃতির উপর ছেড়ে দিচ্ছ। 5 দিন পরে 7 দিন পরে যাওয়ার হবে, আর যদি বেঁচে যায় তো বেঁচে গেল। মানে তুমি কেন খেয়াল করে দেখো, কিছু কিছু রুগী তুমি লোডিং দিয়ে একলেভে নিয়ে গেলা, প্রাইমারি পিসে করতে গেলা, স্টেন থ্রম্বোসিস করে তুমি আনার আগে স্টেন থ্রম্বোসিস হয়ে যাচ্ছে। কেন? বিকজ তুমি তো প্লেটলেট অ্যাক্টিভেশন তুমি কমাইতে পারোই নাই। প্রথম যে ড্রাগ দিছো, 4টা যে ইকোস্প্রিন দিছো, হ্যাঁ, ক্লোপিডাগ্রো যা কিছু করছো হয়তো বা, 4টা ইকোস্প্রিন যে দিছো সে কিছুই করেনি, সে কাজ শুরু করবে ধরো আরো 2 দিন পরের থেকে। কিন্তু যখন প্রাইমারি করছো, যখন তুমি এখানে স্ট্যান্ড দিছো, এমনি তো মাইক্রোড ইনজুরি হয়েছে, থ্রম্বোসিস হয়েছে, টিস্যু ব্লাড ভেসেল ট্রমাটাইজ, প্লেটলেট এগ্রিভেটেড হয়েছে, প্লেটলেট এগ্রিগেশন, রিক্রুটমেন্ট, থ্রম্বোসিস হয়েছে। তারপরে তুমি আবার করছো, আরো বেশি এক্সপোজড হচ্ছে, মানে ডুয়েল জিওপার্ডি। তারপরে এই জন্য আমাদের এই ফেলিউর গুলি বেশি হচ্ছে। খেয়াল করে দেখবা, আমি প্রায় আবার অবজারভেশন যেটা দেখছি, আমরা যাদেরকে ইকোস্প্রিন মানে সোললি ইকোস্প্রিন এবং ক্লোপিডাগ্রো দিছি, এবং যাদেরকে ইকোস্প্রিন এবং প্রাসুগ্রেল দিছি, হ্যাঁ, ইকোস্প্রিন এবং প্রাসুগ্রেল দিছি, তাদের ক্ষেত্রে কম হয়েছে। ইকোস্প্রিন এবং ক্লোপিডাগ্রো দিছি, তাদের ক্ষেত্রে কিন্তু বেশি হয়েছে। কিন্তু আমরা পরে ব্যাখ্যা করে দেখলাম যে আসলে আমরা যতগুলি দিছি সবগুলিকে এন্ট্রি কোটেড ইকোস্প্রিন দেওয়া হয়েছে। তো ক্লোপিডাগ্রোলের ইফেক্ট পেতে পেতেও কিন্তু আধা ঘন্টার মধ্যে আমরা পাই না, 1 ঘন্টার মধ্যে পাই না, এটা আস্তে আস্তে 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যায়। সো আমাদের ইজি এবং আর্লি হাইস্ট আমাদের ইজি টার্গেট হচ্ছে ইকোস্প্রিন, মানে অ্যাসপিরিন অথবা প্রাসুগ্রেল অথবা টিকাগ্রো। এই 3টা আইটেমে আমরা 30 মিনিটের মধ্যে প্লেটলেটকে অ্যাক্টিভেশন করার একটা সুযোগ পাই। আমি যদি ইকোস্প্রিন এবং ক্লোপিডাগ্রো দিই, সেই সুযোগটুকু কিছুটা মিস হচ্ছে। আবার যে ইকোস্প্রিনটা দিচ্ছি সেটা দিচ্ছি এন্ট্রি কোটেড, যার ফলে আমি আরো পিছিয়ে যাচ্ছি। দ্যাটস ওয়াই আমাদেরকে এই জায়গাটা আজকে আমার ক্লাসের এমফাসিসের জায়গা হচ্ছে এই জায়গাটুকু এমফাসিস। আর ম্যাডাম যেটা বললো ডিউরেশনের ব্যাপারে, যদি ইনটলারেবল হয় মিনিমাম কতটুকু কোনটা দিব, সেটাই হচ্ছে আমার এমফাসিস ছিল আজকের ডিসকাশনের বিষয়টা। কারণ আমরা ডেইলি প্র্যাকটিস করছি, ডেইলি শিশুদের রুগী দেখছি, আমার বাবাকেই দেখছি, তুমি আমার বাবাকে দেখবা, আমি তোমার বাবাকে দেখছি। আমি যদি ঠিক মতো কাজ আমি করছি, কাজ আমি করে যাচ্ছি, কিন্তু আমার কোনো ফল পাচ্ছি না, অনেক কম ফল পাচ্ছি, এটা আমাকে পীড়া দেয়। এই জন্য আমি এই অ্যাওয়ারনেসটা গ্রো করার জন্য আজকে এটা আলোচনা সূত্রপাত করছি।
ধন্যবাদ সবাইকে। ম্যাডাম আপনি যদি অ্যাড করতে চান করেন। আমি আরেকবার সবাইকে একটু বলতে চাই ফেলোদের, এই যে একটা ইম্পর্টেন্ট কথা ও বলেছে, আমিও বলি সব সময় পড়াশোনার সময় বলতাম যে আপনি আপনার পেশেন্টকে যাওয়ার আগে কতগুলা জিনিস বুঝাই দিতে হবে। এটা আমাদের দেশের যে সিস্টাররা এক্সপার্ট আছে তারা হয়তো পারে, কিন্তু সময়ের জন্য অনেক সময় পারেন না এবং অনেক সময় হয় না। আপনি হলেন তার ফিজিশিয়ান, প্রাইমারি ফিজিশিয়ান, আপনাকে এটা বুঝাই দিতে হবে। যেমন প্রফেসর আজম বললো, নাম্বার ওয়ান, যে আপনাকে রিং লাগাই দেওয়া হয়েছে বা স্টেন্ট লাগাই দেওয়া হয়েছে, ইউ হ্যাভ টু টেক দিস 2 ড্রাগ মিনিমাম, ইউ হ্যাভ টু টেক দিস 1 ড্রাগ মিনিমাম। এই কটা জিনিস, যেমন আমি প্রেসক্রিপশন দেখবেন, আমি অ্যাসপিরিন, তারপরে ডুয়েল পেটিলেট থাকলে সেটা দেওয়া হয়। তারপরে দেখেন আপনার যদি কি বলে লিপিড লোয়ারিং, যেটা আমরা এখানে বলি নাই, লিপিড লোয়ারিংটাও দেওয়ার কথা, সেটাও উপরে থাকতে হবে। তারপরে হলো গিয়ে আপনার নাইট্রেট হোক আর বিটা ব্লকার হোক বা এসি ইনহিবিটর হোক, যাই আমরা দিই, এবং রেস্ট অফ দি থিংস ওয়ান ক্যান গিভ। বাট আপনাকে বুঝাই দিতে হবে কি, রোগীকে কিছুটা ভয় দেখাই দিতে হবে, এটা সেরকম ভয়, এটা মিষ্টি ভয় আর কি, যেটা তাকে ওয়ার্ন করা যে এই দুটো যদি না নেন, এই যে আপনি এত কষ্ট করে খরচ করে স্টেন্ট লাগাইছেন, এগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। আর বন্ধ হয়ে গেলে সবসময় আপনি সময়ও পাবেন না আসার, সবসময় আমরা খুলতেও হয়তো পারবো না। অতএব এগুলো যদি বন্ধ করতে হয়, যদি কোনো সমস্যা হয়, আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, মানে যে প্রাইমারি ফিজিশিয়ান তার সঙ্গে যোগাযোগ করবে, অথবা সেই ইউনিটি প্রফেসর। আমি যেটা আপনাদের বলেছিলাম একটু আগে, যে পেশেন্ট কলস মি যে আমি আর কিনতে পারতেছি না, আমি এখন কি করব, আমি এখন পারতেছি না, মানে আমি একটা কৃষক বা আমি একটা দোকানদার, আমি একটা মুদির দোকান দিয়ে চালাই, আমি ডে টু ডে বিজনেস করে চালাই, আমার পক্ষে 2টা টিকাগ্রাম কেনা সম্ভব না। তো সে নিজে থেকে আমাদের জাতিগতভাবে বা আমাদের সোশ্যাল ইয়েতেই আমরা তখন 2টা না খেয়ে 1টা খাই। তারপরে যখন বুকে ব্যথা শুরু হয় তখন কল দেয়, তখন খোঁচায় খোঁচায় বের করতে হয় ব্যাপারটা কি, তখন দেখা যায় যে সে নিজে নিজেই ডোজটা কমাই দিছে। আমি রিপিটেডলি বলার পরে আমি সব সময় রুগীদের এগুলা বলে দিই, এখন পর্যন্ত বলে দিই, মানে টিল ইয়েস্টারডে বলতে পারেন, আমি সবসময় বলে দিই। আপনারাও এটা একটা অভ্যাস করবেন যে ইয়োর পেশেন্ট ইজ ইয়োর আমানত, and you have done so much work to put a stent and taken care in the hospital. So you must explain in discharge what to do and what not to do. This is most important. Thank you very much. আজম, এবার আপনি আর আনমিউট করেন স্যার, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। স্টুডেন্টদের কোনো কোশ্চেন আছে কিনা? তাহলে আমরা কি অফ করব? ছাত্রদের কোনো কোশ্চেন আছে থাকলে আনমিউট করে করতে পারো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর ইউর নাইস প্রেজেন্টেশন স্যার। আমরা আজকে অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু শিখলাম, ম্যাডামের কাছে অনেক কিছু জানলাম। আপনার এক্সিলেন্ট ক্লাসের জন্য স্যার অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনার আমরা শেষ করতে পারি। অনেক সুন্দর, A to Z সুন্দর করে কভার করছে, সুন্দর, মানে মনোযোগ দিয়ে শুনলে জি ম্যাডাম, প্রশ্নের কোনো জায়গাই নেই। থ্যাংক ইউ। জি ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম ভালো থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আমার থেকে ম্যাডাম আমাদের দোয়া করেন, আর আমাদের 10ই সেপ্টেম্বর প্রোগ্রামটা একটু মাথায় রেখেন। আপনাকে আমরা ওই যে আপনার ছবি নিব আর কি, 2-1 দিনের মধ্যে আমরা ছবি নিব ইনশাআল্লাহ। আল্লাহ বাঁচায় রাখলে হবে। আপনারা সবাই ভালো থাকেন সবাইকে। তো আমি তো এরা তো আমার নাতিপুতি, আমি তো দেখি নাই এদের কাউকে। হ্যাঁ, ওরাই আমাদের চিকিৎসা করবে ম্যাডাম। নাইস টু সি देम। এই করে আমি এখন তো বৃদ্ধ হয়ে গেছি, বাট স্টিল আই এম ওয়ার্কিং। আর যেটা ওই সাইকো এসে বলে গেছিল যে ইউ আর দি মাদার অফ ইন্টারন্যাশনাল কার্ডিওলজি ইন বাংলাদেশ, সো ইউ কন্টিনিউ অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান। ওই ওর মতো আমিও চেষ্টা করতেছি, দোয়া করবেন। ম্যাডাম আমাদের ছাত্ররা আপনাকে সরাসরি পায় নাই, কিন্তু ওরা হয়তো জানে না আপনি ফার্স্ট প্রেসিডেন্ট, আমাদের বিএসসি এর ফার্স্ট প্রেসিডেন্ট, মানে ফাউন্ডিং প্রেসিডেন্ট। 2 নাম্বার হচ্ছে ম্যাডাম, যাই না তো আজম, আমি আপনাদের নিয়েই খুশি থাকি। আর 2 নাম্বার হচ্ছে ম্যাডাম ছিল আমাদের কেয়ারটেকার গভর্নমেন্টের সময় উপদেষ্টা ছিল। আমাদের এনএসসিবিডি থেকে মাত্র 2 জন ডাক্তার এই পদে অবস্থান করতে পারছিল। এর মধ্যে ম্যাডাম একজন, আরেকজন হচ্ছে ব্রিগেডিয়ার মালিক স্যার। এই 2 জনই আমাদেরকে করতে পারছে। আর তারপরে যেটা হচ্ছে ম্যাডাম প্রথম ইন্টারভেনশনটা
মাঠে দাঁড়িয়ে থেকে আমাদের যারা লিডার যারা আছে তারা ম্যাডামের হাতে তালুর উপর দিয়ে এরা কাজ করছে। এরা হয়তো ম্যাডাম জানবে হিস্ট্রি আস্তে আস্তে, ওরা ওই এখন তো ইন্টারন্যাশনাল প্রোগ্রাম গুলোতে ওরা জয়েন করতেছে, ওই যতই বেশি জয়েন করবে তত বেশি ওরা জানতে পারবে। না না না, এই তো বললাম এটা একটা আনন্দের বিষয়, আপনারা যে কন্টিনিউ করছেন এটা আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। আমি এই ডাক্তার হিসাবেই ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট হিসাবে যেতে চাই, পলিটিক্যাল কোনো ম্যানার নিয়ে যেতে চাই না দুনিয়ার থেকে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকেন, সবাই সুস্বাস্থ্য কামনা করছি। তো সবাই সুস্থতা কামনা করে ম্যাডাম শেষ করছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। স্যার সালাম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আনিস, আসসালামু আলাইকুম ভাই। আজম ভাই আসসালামু আলাইকুম। কই তুমি দেখো ভিডিওটা অন করে তোমাকে দেখি, তুমি কি হ্যাঁ ক্লাসে নাকি? না না, ক্লাসে না। তুমি